হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টিউটোরিয়াল হোম। আজকে আমি সমস্ত সপ্তম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই নতুন ক্লাসে। এই ক্লাসে আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে সলিউশন করে দিতে চলেছি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের আগের টোটাল 4টে ভিডিওতে 9টা স্কুল সলিউশন করেছিলাম। আজকে আমার 5 নম্বর ভিডিওতে তোমাদের জন্য আমি এখানে সলিউশন করে দেবো 10 নম্বর স্কুলটা। এই 10 নম্বর স্কুলে আমি তোমাদের জন্য সলিউশন করে দেবো সম্পূর্ণভাবে লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সমস্ত প্রশ্নগুলো সলিউশন করে দেবো এবং তার সঙ্গে তোমাদের বুঝিয়েও দেবো। তাই তোমাদের বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি শুরু বলবো একটা লাইক করে দেবে। এভাবে তোমরা ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। শুরু করা যাক, লেটস গো। দেখো, প্রথমে হচ্ছে স্কুল নম্বর 10 গাজল HNM হাই স্কুলে এইচএসে প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। একের দাগে কী বলছিল দেখো, বলেছিল দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, গরমকালে কুকুররা জিভ থেকে লালা পড়ে, তার কারণটা আমরা যে দেখি না, কুকুর সবসময় যে গ্রীষ্মকালে জিভ বের করে হাঁপায় কেন, তার উদাহরণটা হবে এইভাবে কুকুর তার নিজের দেহকে ঠান্ডা রাখে। দ্বিতীয় প্রশ্ন, NaCl প্লাস AgNO3 তীরচিহ্ন AgCl প্লাস NaNO3। দেখো, প্রত্যক্ষ সংযোগ মানে কি দুটো যোগ হবে, এখানে কি দুটো যোগ হয়ে একটা হচ্ছে না। বিয়োজন মানে কি ভেঙে যাবে, এখানে ভেঙে যাচ্ছে তাও নয়। প্রতিস্থাপন মানে কি জায়গা পরিবর্তন করবে। আমি বলছিলাম প্রতিস্থাপন মানে কি 3টে থাকবে, এখানে কটা আছে, 4টে মৌল আছে, Na আছে, Cl আছে, Ag আছে, NO3 আছে। তাহলে কোনটা পড়ে আছে, বিনিময় বিক্রিয়া পড়ে আছে। আর বিনিময় মানে কি তাদের জায়গা বিনিময় করবে বা জায়গা পরিবর্তন করবে। এখানে দেখো এনের সঙ্গে Cl ছিল, তার জায়গায় এসেছে এনের সঙ্গে NO3 এবং Ag সঙ্গে Cl চলে গেছে, যেহেতু জায়গা পরিবর্তন করছে এটা হবে বিনিময় বিক্রিয়া। তৃতীয় প্রশ্ন, 32 ডিগ্রি ফারেনহাইটের সমান পাঠ, উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে চতুর্থ প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইডের Al2O3 অ্যালুমিনিয়ামের যোজ্যতা। দেখো, আমি বলছিলাম এর যোজ্যতা ওর কাছে, ওর যোজ্যতা এর কাছে, তাহলে দেখো এর যোজ্যতা অ্যালুমিনিয়াম যোজ্যতা এর কাছে এসে বসেছে, কত দিয়েছে 3, মানে এটা কোথায় এখানকার, মানে উত্তরের কত, সিদ্ধাকে উত্তর 3টি। পঞ্চম প্রশ্ন, যে মৌলটির নাম ল্যাটিন ভাষায় লেখা তা গৃহীত হয়েছে, তা উত্তর হবে পারদ, যাকে আমরা প্রকাশ করি হাইড্রাজিরাম বা Hg দ্বারা। পিও মানে পোলোনিয়াম, পিইউ মানে এটা যত সম্ভব প্লুটোনিয়াম এবং ইউফার ইউরেনিয়াম, কিন্তু এগুলো তাদের সাধারণ নাম, কিন্তু হাইড্রাজিরামটা এটা হচ্ছে ল্যাটিন নাম, যার আসল নাম হচ্ছে পারদ। এরপরে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কী বলছিল দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। চলো এই প্রশ্ন উত্তরটিকে সলিউশন করা যাক, বা এই প্রশ্ন উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই প্রশ্ন যেটা বলেছিল 5 নম্বর পেজে দেওয়া আছে এই প্রশ্নটা। দেখো সম্পর্কটা কীভাবে নির্ণয় করছে, দেখো সেলসিয়াস স্কেলে 100 ঘর, আমরা জানি কত, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি, তার মানে কত 100 ঘর, আর ফারেনহাইট স্কেলে কত 180 ঘর। কেননা আমাদের কীভাবে এলো 180, এখানে লিখে দিচ্ছে তোমাদের দেখো বুঝে দেওয়ার জন্য। 212 থেকে 32 ডিগ্রি বিয়োগ করে দেওয়া, তাহলে কত হবে 180 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের 100 ঘর, ফারেনহাইট স্কেলে 180 ঘর, সেলসিয়াস স্কেলে 1 ঘর, তাহলে এখানে ভাগ হয়েছে, তাহলে এখানে কত ভাগ করতে হবে 180/100 ঘর। তাহলে এবার সেলসিয়াস স্কেলে যদি আমরা C সংখ্যক দ্বারা ধরি, C সংখ্যক ঘর সমান কত হবে 180C/100, মানে যেমন উইকিনামের পদ্ধতিতে হয়। এখন ওই বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে C, ফারেনহাইট স্কেলে F হলে তবে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে C এর দূরত্ব ফারেনহাইট স্কেলে 32 থেকে ফারেনহাইট দূরত্বের সমান। তার মানে এখানে কত হবে 180C/100 সমান F-32, কেননা 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কাটারি করে দিলে কত পাবো, এটা কাটারি যদি করি 9C/5 সমান F-32, বা কণাকণি গুণ করে দাও, তাহলে C/5 সমান F-32/9। এটা আমরা, তাহলে এটা হলো আমাদের আসল উত্তর। বুঝতে পারলে এখানে সম্পূর্ণভাবে সলিউশন করে দেওয়া আছে। দেখো তো সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম। এরপরে প্রশ্ন কীটা বলেছিল দেখো, এর ঠিক অথবা দেখে প্রশ্ন, এই প্রশ্ন আমাদের অনেকবার হয়ে গেছে। লিন তাপ কাকে বলে এবং বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। এই টাইপের প্রশ্নগুলো তাপ থেকে এগুলো হচ্ছে একটা সাধারণ প্রশ্ন বা কমন প্রশ্ন। চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কী বলেছিল যে লিন তাপ, আমি তোমাদের লিখে দিতে পারতাম, নাহলে তোমরা বই থেকে দেখে দিচ্ছি। দেখো, একক ভরে কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তবে ওই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার লিন তাপ বলা হয়। আর তার সঙ্গে বলছিল যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। সম্পূর্ণ প্রশ্ন উত্তর এখানে লিখে আছে। দেখো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে সম্পূর্ণরূপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরে কি বলেছিল দেখো, এখানে বলেছিল যে এই যে এটা দ্বিতীয় প্রশ্ন বলেছিল, দেখো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে যেটা বলে প্রোটন 19টা এবং ভর সংখ্যা 39টা, তাহলে কয়টি ইলেকট্রন আছে। দেখো আমি বলেছিলাম যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন, আর যত প্রোটন মানে কি পরমাণু সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে 19টি।
হয়ে গেল আমাদের এই প্রশ্নটা। এরপরে নিউট্রন সংখ্যা বলতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল করা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যা কত 19, এবার তাহলে আর ভর সংখ্যা কত 39, তাহলে বিয়োগ করে কত পাবো নিউট্রন সংখ্যা 20। আর তাছাড়া কী বলছিলাম প্রোটন প্লাস নিউট্রন সমান ভর সংখ্যা, তাহলে প্রোটন আর নিউট্রন যোগ করে কত 39 হচ্ছে, তাহলে ভর সংখ্যা মিলে গেছে, মানে নিউট্রন হবে 20টা এবং প্রোটন হবে 19টা, ইলেকট্রন হবে 19টা। এবার তোমরা বলো তো এটা কোন মৌল, এই মৌলটা যেটা হবে যেটা পারবে এই মৌলটার নাম কি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবি। দেখো লাইফ সায়েন্স একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, আমাদের রক্তে অবস্থিত লোহিত রক্ত কণিকা কোন প্রোটিন দ্বারা তৈরি হয়েছে? উত্তরটা লিখে দাও, উত্তরটা হবে হিমোগ্লোবিন। এই প্রশ্ন উত্তরটা হিমোগ্লোবিন। এর পরের প্রশ্ন, লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা অনেকগুলো হবে, তার মধ্যে তোমাদের বলেছি। দেখো মেনটা যেটা হবে সেটা বাদাম থেকে আমরা লিপিড পাই, সর্ষে থেকে আমরা লিপিড পাই যেটা হচ্ছে সর্ষের তেল, সর্ষে, বাদাম, তারপরে নারকেল ইত্যাদি। এই 3টে লিখলে যথেষ্ট, কারণ একটা বছর তোমাদের 3টে লিখে দিচ্ছি, তোমার যেটা ইচ্ছা সেটা লিখবে পরীক্ষায়। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, জলের দ্রাব্য এমন একটি ভিটামিনের নাম লেখো। উত্তরটা হবে ভিটামিন বি। টোটাল জলের দ্রাব্য হয় 3টে ভিটামিন, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। কী হবে ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। হয়ে গেল আমাদের টোটাল 3টে ভিটামিন যেগুলো হচ্ছে জলের দ্রাব্য। এরপর কী বলছিল আইভি দেখে ফাঁকা স্থানে শব্দটি বসাও। ভিটামিন এ ইজ টু অন্তত্ব, ডবল ইজ টু ভিটামিন বি ইজ টু ড্যাশ। দেখো ভিটামিন এর অভাবে অন্তত্ব বা যাকে বলে আমরা রাতকানা বলি, আর ভিটামিন বির অভাবে তাহলে কী হবে উত্তরটা হবে বেরি। ভিটামিন বির অভাবে হবে বেরি। এরপরে পঞ্চম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে যে খনিজ মৌলটির দরকার পড়ে তা হলো, উত্তরটা হবে দেখো সিদ্ধান্ত উত্তর সোডিয়ামের অভাবে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট থাকে না, তাই এখানে জলের পরিমাণ নির্দিষ্ট থাকে সোডিয়াম। 2 দাগে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, জীবদেহে জলের ভূমিকা লিখো। দেখো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো জীবদেহে জলের ভূমিকা, এটা তোমাদের পাঠ্যপুস্তকেরই প্রশ্ন। দেখো জীবদেহে জলের ভূমিকাগুলি হলো, সর্বপ্রথম ভূমিকা হচ্ছে জীবের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার শারীরিক কাজ ও বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার হয়, এটি জীবদের তরল মাধ্যমরূপে কাজ করে। দ্বিতীয় হচ্ছে দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন, দেহ গরম হলে ঘাম হয় এবং এই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহ থেকে লিনতাপ শোষণ করে, ফলে দেহ ঠান্ডা হয়ে পড়ে। তৃতীয় পয়েন্ট হচ্ছে জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে। চতুর্থ হচ্ছে জলের মাধ্যমে বিভিন্ন জীবের দেহ থেকে বজ্র পদার্থ বেরিয়ে যায়, শরীর সুস্থ থাকে। পঞ্চম পয়েন্ট হবে জল বর্ণহীন হওয়ায় জলের গভীরে থাকা উদ্ভিদ ও খাদ্য তৈরি করার জন্য আলো পায়। কত রকমের জল থেকে আমরা কত রকমের সুবিধা পাই, শুধু আমরা নয় প্রাণী এছাড়াও উদ্ভিদরাও কত ধরনের সাহায্য পায়। এরপরে দ্বিতীয় প্রশ্ন, একটি প্রাকৃতিক খাদ্য ও একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও। দেখো একটি প্রাকৃতিক খাদ্য বলতে যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, যেমন কি একটা প্রাকৃতিক খাদ্যের উদাহরণ হবে কি আম, জাম, কাঁঠাল, মানে সমস্ত ধরনের ফল হবে প্রাকৃতিক ফল। কেন এগুলো আমরা প্রাকৃতিক খাবার, কারণ এগুলো আমরা প্রকৃতি থেকে পাই। আর প্রক্রিয়াজাত খাবার বলতে যেগুলো আমরা বাড়িতে তৈরি করে খাই, যেমন ভাত, মুড়ি, ছানা ইত্যাদি হচ্ছে কি প্রক্রিয়াজাত খাবার। লিখে দাও ভাত, মুড়ি, ছানা ইত্যাদি হলো প্রক্রিয়াজাত খাদ্য। আর আম বা যে কোনো ধরনের ফল হলো এখানকার প্রাকৃতিক খাদ্য। হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে দেখা করতে বলছিলাম সম্পূর্ণভাবে প্রশ্ন উত্তর সলিউশন করে দেবো, তোমাদের বুঝিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে ক্লাসটা শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। এরপরে স্কুলগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেই। তাহলে আজকের মধ্যে ক্লাসটা শেষ হলো, দেখা যায় পরে একটা ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।